Hello friends, welcome to my YouTube channel BCS English Feeder. BCS English Literature সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি জয়ন্ত বসাক হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি আলোচনা করব এলিজাবেথান পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ লেখক ক্রিস্টোফার মার্লো সম্পর্কে। এই ভিডিওটিতে থাকছে ক্রিস্টোফার মার্লোর সংক্ষিপ্ত জীবনী, তার রচিত বিখ্যাত কিছু সাহিত্যকর্ম নিয়ে আলোচনা এবং সর্বোপরি মার্লো রচিত কিছু বিখ্যাত কোটেশন নিয়ে আলোচনা, যা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রিলিমিনারি পরীক্ষার্থী সকল বন্ধুদের বলছি, আপনারা ভিডিওটি না টেনে পুরোটি দেখুন, আশা করি উপকৃত হবেন। ক্রিস্টোফার মার্লো জন্মগ্রহণ করেন 1564 সালে এবং মারা যান 1593 সালে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে শেক্সপিয়ার অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ও ক্রিস্টোফার মার্লো একই সালে জন্মগ্রহণ করেন, উভয়েরই জন্মসাল 1564। ধারণা করা হয় তাদের জন্মের মধ্যে 2 মাসের তফাৎ ছিল। মাত্র 29 বছর বয়সে 1593 সালে ক্রিস্টোফার মার্লোর মৃত্যু হয় ছুরিকাঘাতে। তিনি ছিলেন এলিজাবেথান এইজ এর বিখ্যাত নাট্যকার ও কবি। ক্রিস্টোফার মার্লো ইউনিভার্সিটি উইটসের একজন সদস্য ছিলেন। আমি আমার পরবর্তী কোনো একটি ভিডিওতে ইউনিভার্সিটি উইটস এর অন্তর্ভুক্ত লেখকদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবারে আমরা আলোচনা করব ক্রিস্টোফার মার্লোর কিছু উপাধি সম্পর্কে। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ ড্রামা অর ট্র্যাজেডি। মার্লোর আরও একটি উপাধি হচ্ছে ট্রু ফাউন্ডার অফ ইংলিশ ট্র্যাজেডি। এছাড়া তাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দ্য রেনেসান্স পিরিয়ড। টেনিসন ক্রিস্টোফার মার্লোকে দ্য মর্নিং স্টার উপাধি দেন। ক্রিস্টোফার মার্লো সর্বপ্রথম নাটকে ব্ল্যাঙ্ক ভার্স প্রবর্তন করেন, তাই তাকে পায়োনিয়ার অফ ব্ল্যাঙ্ক ভার্স উপাধি দেওয়া হয়। এবারে আমরা ক্রিস্টোফার মার্লো রচিত কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব ডাইডো কুইন অফ কার্থেজ এই নাটকটি সম্পর্কে। এটি হচ্ছে ক্রিস্টোফার মার্লো রচিত প্রথম নাটক। মার্লো এবং থমাস ন্যাশ যৌথভাবে এই নাটকটি রচনা করেন। এবারে আমরা আলোচনা করব ক্রিস্টোফার মার্লো রচিত সবচেয়ে বিখ্যাত নাটক ডক্টর ফস্টাস সম্পর্কে। এই নাটকটির পুরো নাম দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এটিকে বলা হয় মোরালিটি লে। এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর দিকে এবার আমরা নজর দেব। প্রথমেই আসে ডক্টর ফস্টাস। তিনি ছিলেন একজন জার্মান স্কলার। এরপর ভালদেস অ্যান্ড কর্নেলিয়াস, এরা ছিলেন ফস্টাসের বন্ধু, যারা তাকে ব্ল্যাক ম্যাজিক শেখান। এর পরের গুরুত্বপূর্ণ চরিত্রটি হচ্ছে মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিস ছিলেন লুসিফার অর্থাৎ যাকে বলা হয় প্রিন্স অফ ডেভিলস, সেই লুসিফারের সেবক। লুসিফারও এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। মেফিস্টোফেলিসের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেন ডক্টর ফস্টাস। চুক্তি অনুযায়ী তিনি শয়তানের কাছে তার আত্মা অর্থাৎ সোলকে বিক্রি করে দেন। পরিবর্তে ফস্টাস পান 24 বছরের ক্ষমতা ও বিলাস জীবন। এই নাটকের আরও 2টি গুরুত্বপূর্ণ চরিত্র হল গুড অ্যাঞ্জেল এবং এভিল অ্যাঞ্জেল। এরা আসলে ডক্টর ফস্টাসেরই বিবেকের 2টি ভিন্ন রূপ। এই নাটকটি শেষ হয় ডক্টর ফস্টাসের ড্যামনেশন এবং তার করুণ মৃত্যুর মধ্য দিয়ে। এবারে আমরা ডক্টর ফস্টাস নাটকটি থেকে বিখ্যাত কিছু কোটেশন জেনে নেব। প্রথম কোটেশনটি হচ্ছে হেল ইজ জাস্ট আ ফ্রেম অফ মাইন্ড। দ্বিতীয়টি হলো হি দ্যাট লাভস প্লিজার মাস্ট ফর প্লিজার ফল। তৃতীয়টি হেল হ্যাথ নো লিমিটস নর ইজ সার্কামস্ক্রাইবড ইন ওয়ান সেলফ প্লেস, ফর ওয়্যার উই আর ইজ হেল অ্যান্ড ওয়্যার হেল ইজ মাস্ট উই এভার বি। চতুর্থটি হলো Was this the face that launched 1,000 ships and burnt the topless towers of Ilium? Sweet Helen, make me immortal with a kiss. এবং এই যে কোটেশনটি মাত্র বলা হলো সেটি সবচেয়ে বিখ্যাত কোটেশনগুলোর মধ্যে একটি। এরপরের কোটেশনটি হলো ফস্টাস, ম্যারিজ ইজ বাট আ সেরেমোনিয়াল টয়, ইফ দাও লাভস্ট মি থিঙ্ক নো মোর অফ ইট। এবং সর্বশেষ যে কোটেশন সেটি হচ্ছে If we say that we have no sin, we deceive ourselves and there is no truth in us. এবারে আমরা আলোচনা করব টাম্বারলাইন সম্পর্কে। তৈমুর লংকে নিয়ে লেখা প্রথম প্রকাশিত ট্র্যাজেডি হচ্ছে টাম্বারলাইন। এটি 2 খণ্ডে বিভক্ত।
প্রথম খণ্ডটি তৈমুর লংয়ের বিবাহ পর্যন্ত শেষ হয় এবং দ্বিতীয় খণ্ডে তৈমুর লংয়ের মৃত্যু দেখানো হয়। ট্যাম্বারলাইন হচ্ছে ক্রিস্টোফার মার্লোর জীবদ্দশায় প্রকাশিত একমাত্র সাহিত্যকর্ম। অন্যান্য তার যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল। শুধুমাত্র এই ট্যাম্বারলাইন নাটকটি তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল। ট্যাম্বারলাইন থেকে গুরুত্বপূর্ণ একটি মাত্র কোটেশন এখানে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মানি কান্ট বাই লাভ বাট ইট ইমপ্রুভস ইউর বার্গেনিং পজিশন। এবারে আমরা আরেকটি বিখ্যাত নাটক দ্য জিউ অফ মাল্টা সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে একটি ট্র্যাজেডি। এ নাটকের ইহুদি অর্থাৎ জিউ ক্যারেক্টারটির নাম হচ্ছে বারাবাস। এই নাটকটি দ্বারাই প্রভাবিত হয়ে উইলিয়াম শেক্সপিয়ার তার মার্চেন্ট অফ ভেনিস লিখেছিলেন। আপনারা সকলেই জানেন যে দ্য মার্চেন্ট অফ ভেনিসেও একটি ইহুদি বা জিউ ক্যারেক্টার ছিল এবং দ্য জিউ অফ মাল্টাতেও কিন্তু একটি জিউ ক্যারেক্টার রয়েছে যার নাম বারাবাস। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ কোটেশন হচ্ছে দেয়ার ইজ নো সিন বাট ইগনোরেন্স। এবারে আলোচনা করব দ্য ম্যাসাকার অফ প্যারিস সম্পর্কে। এটি হচ্ছে একটি হিস্ট্রি প্লে এবং সর্বশেষ যে নাটকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। এটিও একটি হিস্ট্রি প্লে এবং এটি ক্রিস্টোফার মার্লো রচিত সর্বশেষ নাটক। এবারে আমরা আলোচনা করব ক্রিস্টোফার মার্লো রচিত দুটি কবিতা সম্পর্কে। প্রথম যে কবিতা সেটির নাম হচ্ছে দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। এই কবিতার ওপেনিং লাইন হচ্ছে কাম উইথ মি অ্যান্ড বি মাই লাভ অ্যান্ড উই উইল অল দ্য প্লিজার প্রুভ। এটি একটি বিখ্যাত ওপেনিং লাইন এবং জন ডান নামে একজন কবি, তিনিও তার একটি কবিতা যেটির নাম হচ্ছে দ্য বেইট, এই কবিতায় এই একই ওপেনিং লাইন ব্যবহার করেছেন। অর্থাৎ দ্য বেইট কবিতারও ওপেনিং লাইন হচ্ছে কাম উইথ মি অ্যান্ড বি মাই লাভ। ক্রিস্টোফার মার্লো রচিত দ্বিতীয় এবং সর্বশেষ যে কবিতা সেটির নাম হচ্ছে হিরো অ্যান্ড লিয়ান্ডার। এই কবিতাটি ক্রিস্টোফার মার্লো শেষ করে যেতে পারেননি। মার্লোর মৃত্যুর পর জর্জ চ্যাপম্যান কবিতাটি সম্পন্ন করেন। এই ছিল ক্রিস্টোফার মার্লো সম্পর্কে আমার আলোচনা। ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার দুইজন সমসাময়িক লেখক ছিলেন, তাই ক্রিস্টোফার মার্লো কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক। তাই তার রচনাবলী এবং তার কোটেশনগুলো সম্পর্কে আমাদের কিন্তু ভালো আইডিয়া থাকা দরকার। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা এরপরে কোন সাহিত্যিকের জীবনী সম্পর্কে আলোচনা বা ভিডিও লেকচার চান সেটি আমাকে কমেন্ট করে জানান। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সবাইকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।